হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব সোমালিয়ার জলদস্যুতার ইতিহাস ও প্রেক্ষাপট নিয়ে। সোমালিয়া উপকূলীয় অঞ্চল আরব সাগর ও লোহিত সাগরের মাঝামাঝি স্থানে অবস্থিত। 2000 সালের শুরুর দিকে এই অঞ্চলে একের পর এক জাহাজ ছিনতাইয়ের ঘটনা বিশ্ব গণমাধ্যমে উঠে এসেছে। কেন সোমালিয়া আফ্রিকার একটি দরিদ্র দেশ জলদস্যুতার মতো ভয়ানক পেশায় জড়িয়ে পড়ল, সে বিষয়ে আলোচনা করা প্রয়োজন। 1990-এর দশকের শুরুতে সোমালিয়ার সামরিক শাসক মোহাম্মদ সাহিদ বারি দুর্নীতিগ্রস্ত সরকারের আমলে দেশটি ভয়াবহ রাজনৈতিক অস্থিরতায় শুরু হয়। সোমালিয়ায় বহু গোত্রে বিভক্ত এবং প্রতিটি গোত্রের নিজস্ব ঐতিহ্য ও আঞ্চলিক সীমানা নিয়ে বিতর্ক রয়েছে। প্রেসিডেন্ট বারি কিছু গোত্রকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার কারণে অন্য গোত্রগুলো ক্ষিপ্ত হয়ে ওঠে। এছাড়া 1980-এর দশকে সোমালিয়ার তৈরি হওয়া ভয়াবহ খরা এবং খাদ্য সংকটের কারণে দেশে মানবিক সংকটও বৃদ্ধি পায়। 90 দশকের শেষের দিকে গৃহযুদ্ধ শেষে সোমালিয়া যখন ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়, তখন বিদেশিরা এর ফায়দা নিতে শুরু করে। সোমালিয়া সরকার ব্যবস্থা ভেঙে পড়ার পর থেকে ইউরোপীয় জাহাজগুলি সোমালিয়ার উপকূলে তেজস্ক্রিয় বর্জ্য খালাস করতে শুরু করে। এর ফলে উপকূলীয় অধিবাসীরা নানা অভুক্ত রোগে আক্রান্ত হয় এবং গর্ভবতী নারীরা বিকলাঙ্গ শিশু প্রসব করতে শুরু করে। এছাড়া ইউরোপীয় মাছ ধরার জাহাজগুলি সোমালিয়ার সমুদ্র লুট করতে শুরু করে, যা স্থানীয় জেলেদের জীবিকা হুমকির মুখে ফেলে। এই পরিস্থিতিতে স্থানীয় জেলেরা স্পিডবোট নিয়ে মাছ ধরা জাহাজগুলোকে তাড়া দেওয়ার চেষ্টা করে। তারা ন্যাশনাল ভলেন্টিয়ার অফ সোমালিয়া এবং সোমালি মেরিন নামে দুটি বেসরকারি উপকূল প্রতিরক্ষা বাহিনী গড়ে তোলে। এই বাহিনী প্রথমে জাহাজ আটক করে এবং পরে জাহাজ ছিনতাই করে মুক্তিপণ আদায় করে। সোমালি জলদস্যুরা সমুদ্র সম্পর্কে যথেষ্ট জ্ঞান ও দক্ষতা থাকার কারণে সহজেই কুখ্যাত জলদস্যু দল গড়ে তোলে। জলদস্যুতা শুরুর মূল লক্ষ্য ছিল অবৈধ মাছ ধরা ও তেজস্ক্রিয় বর্জ্য খালাস রোধ করা, কিন্তু পরবর্তীতে তারা জাহাজ ছিনতাই করে মুক্তিপণ আদায়ের দিকে বেশি মনোযোগ দেয়। সোমালির জলদস্যুরা একটি মাফিয়া নেটওয়ার্ক তৈরি করে। তাদের অর্থনীতি পরিচালিত হয় বিভিন্ন বিনিয়োগকারীর অর্থ প্রাপ্তির মাধ্যমে। তারা নিজেদের এলাকায় স্কুল, হাসপাতালের মতো জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে, যার ফলে স্থানীয় জনগণের মাঝে জলদস্যুরা অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। সোমালিয়ার বৈশ্বিক প্রভাব ও সামরিক হস্তক্ষেপ। আন্তর্জাতিক প্রতিক্রিয়া দুই ধাপে সম্পন্ন হয়েছে। সামরিক পর্যায়ে 2008 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত সংযুক্ত টাস্ক ফোর্স CTF-150 প্রথমে একটি ম্যারিটাইম সিকিউরিটি প্যাট্রোল এলাকা MSPA স্থাপন করে। পরবর্তীতে ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো এবং বিভিন্ন দেশের নৌবাহিনীর সহায়তায় অতিরিক্ত টাস্ক ফোর্স মোতায়েন করা হয়। কূটনৈতিক পর্যায়ে জাতিসংঘে সোমালিয়া উপকূলীয় জলদস্যুদের বিরুদ্ধে সমন্বয় এবং আলোচনার জন্য একটি যোগাযোগ গ্রুপ CGPCS গঠন করা হয়। 2010 সালে সোমালিয়া জলদস্যুরা মুক্তিপণ হিসেবে $148 মিলিয়ন পায়, যেখানে বিভিন্ন বীমা কোম্পানি জলদস্যু সুরক্ষা হিসেবে $1.85 বিলিয়ন আদায় করে। এ কারণে দস্যু বৃদ্ধির ফলে সোমালিদের চেয়ে পশ্চিমা কোম্পানিগুলোই বেশি লাভবান হয়। 2013 সালের পর থেকে জাতিসংঘ, ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের সম্মিলিত সামরিক হস্তক্ষেপের কারণে জলদস্যুদের কার্যক্রম অনেকটাই কমে গেছে। তবে 2017 সালের পর থেকে আবারও সোমালি জলদস্যুদের দৌরাত্ম্য বাড়তে শুরু করে। সোমালিয়ার জলদস্যুতার মূল কারণগুলি হল রাজনৈতিক অস্থিরতা, বিদেশি শোষণ এবং স্থানীয় জনগণের অর্থনৈতিক বিপর্যয়। জলদস্যুতার প্রাথমিক উদ্দেশ্য ছিল অবৈধ কার্যক্রম রোধ করা, কিন্তু পরবর্তীতে এটি একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়। পশ্চিমা কোম্পানিগুলি সোমালিয়ার জলদস্যুতার কারণে অধিকতর লাভবান হয়েছে, যা সোমালিয়ার জলদস্যু সমস্যাকে আরও জটিল করে তুলেছে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।